হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম। পর্ব 12। রাস্তার দুপাশের চেনা পথ আর সবুজ গাছপালাগুলো আবছা হয়ে পেছনে ছুটে যাচ্ছিল। ভোরের স্নিগ্ধ আলো মাইক্রোবাসের কাচ ভেদ করে ভেতরে এসে এক মায়াবী আবেশ তৈরি করেছে। কিন্তু আব্রাহামের চোখে তখন বাইরের পৃথিবী বলে কিছু ছিল না। তার সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড যেন সংকুচিত হয়ে এসেছিল পাশের আসনে বসা নেহার অস্তিত্বে। সুত গোসল সেরে এসেছে সে, ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়েছে মুক্তোর মতো জলকণা নিয়ে। হালকা গোলাপি জামদানি শাড়িতে তাকে কোনো বেহেস্তি হুর বলে ভ্রম হচ্ছিল। কপালে আঁকা ছোট্ট কালো টিপ আর ঠোঁটের কোণে লেপ্টে থাকা পবিত্র লাজুক হাসি, সব মিলিয়ে নেহা যেন এক জীবন্ত কবিতা। আব্রাহাম অপলক দৃষ্টিতে সেই কবিতার প্রতিটি পঙ্গুক্তি পাঠ করছিল। শিল্পীর তুলির নিখুঁত আঁচড়ে গড়া কোনো মানবীর দিকে এভাবেই হয়তো তাকিয়ে থাকতে হয়, যার প্রতিটি ভাঁজে মিশে আছে কেবলই ভালোবাসা আর মুগ্ধতা। আব্রাহাম যেন নিজের চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। পেছনের আসনে বসা অলিভিয়া আর চোখে সবটাই দেখছিল। নবদম্পতির এই নিষ্পাপ ভালোবাসার মুহূর্তটা তার হৃদয়ে এক পয়সা প্রশান্তি এনে দিলেও বুকের গভীরে একটা চিনচিনে ব্যথাও হচ্ছিল। নিজের ভেতরের অস্থিরতাকে আড়াল করার জন্যই সে গলা খাকারি দিয়ে উঠল, যেন এই সুখের বুদবুদটাকে আলতো করে ছুঁয়ে দিতে চায়। কিরে আব্রাহাম? অলিভিয়ার কণ্ঠে ছিল আদুরে দুষ্টুমি। কাল সারা রাত কি ঘুমিয়েই কাটিয়েছিস? নতুন বউকে তো এমনভাবে দেখছিস যেন জীবনে প্রথমবার দেখলি। অলিভিয়ার কথায় আব্রাহামের ঘোর কাটল। সলজ একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। আর নেহা? লজ্জায় তার গাল দুটো ভোরের প্রথম আলোর মতোই লাল হয়ে উঠল। আব্রাহামের ওই মুগ্ধ দৃষ্টির সামনে নিজেকে আর মেলে ধরতে না পেরে সে প্রায় ডুব দিল আব্রাহামের প্রশস্ত বুকে। আলতো হাতে খামচে ধুলো তার শার্টের কলার। প্রিয় পুরুষের বুকের স্পন্দন, তার শরীরের পরিচিত ঘ্রাণ। নেহার মনে হলো এর চেয়ে নিরাপদ আশ্রয় এই ত্রিভুবনে আর দ্বিতীয়টি নেই। আব্রাহামের ভীষণ ভালো লাগছিল নেহার ওই নরম স্পর্শ, তার ভেজা চুলের মিষ্টি সুবাস, সব মিলিয়ে তার ভেতরটা এক অনির্বচনীয় ভালো লাগায় ছেয়ে যাচ্ছিল। সে এক হাতে আলতো করে নেহাকে নিজের সাথে জড়িয়ে ধরল। অলিভিয়া একটা দীর্ঘশ্বাস আড়াল করলো। ওদের পৃথিবীটা কি ভীষণ সুন্দর, আর তার সেখানে কেবল উদ্বেগ আর অপেক্ষার ধূসর মেঘ। শেখ বাড়িতে আজ তার যাওয়ার একদম ইচ্ছে ছিল না। রাফিদের পরিবারের পুনর্মিলনের এই ব্যক্তিগত মুহূর্তে সে একজন অনাহূত অতিথি হয়ে থাকতে চায়নি, কিন্তু মঞ্জি মানে না। রাফিদকে এক পলক না দেখা পর্যন্ত তার বুকের উপর চেপে বসা পাথরটা সরবে না। সে বাইরের দিকে তাকিয়ে স্বাভাবিকতার মুখোশ পরে রইল, কিন্তু তার সমস্ত সত্তা জুড়ে তখন কেবল একটি নামের অনুরণন, রাফিদ। অন্যদিকে কয়েক বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেখ বাড়ি আজ তার হারানো প্রাণ ফিরে পেয়েছে। ভোরের আলো ফুটতেই গফুর চাচা আর সাহারা বানু মিলে বাড়িটাকে নতুন রূপে সাজিয়ে তুলেছেন। সদর দরজার উপরে রঙিন কাগজে যত্ন করে লেখা ওয়েলকাম হোম। দরজার দুপাশে ঝুলছে রজনীগন্ধা আর গাঁদা ফুলের মালা। বাড়ির ভেতরে ঢুকতেই তাজা বেলি ফুলের মিষ্টি গন্ধ আর গোলাপ জল ছিটানোর স্নিগ্ধ সুবাস নাকে এসে লাগছে। দীর্ঘদিনের অবহেলায় জমে থাকা ধুলোর আস্তরণ ভেদ করে আজ যেন আনন্দের আলো ঠিকরে পড়ছে শেখ বাড়ির প্রতিটি ইট পাথর থেকে। বারান্দার পুরনো ইজি চেয়ারে বসে আমেনা বেগম ভেজা চোখে সব দেখছিলেন। কতদিন পর এই বাড়িতে ফেরা, যে বাড়ির প্রতিটি কোণা তার হাতের ছোঁয়ায় সেজে উঠেছিল। সেই বাড়িতেই তিনি ছিলেন সবচেয়ে
অনাকাঙ্ক্ষিত। তার এক ভুলের মাসুল তার বড় ছেলেটা কিভাবে দিয়েছে তা ভাবতেই বুকটা ব্যথায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। রাহাত এসে তার পাশে দাঁড়ালো, মায়ের কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলল, আর কেঁদো না মা, যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। আমিনা বেগম আঁচলে চোখ মুছলেন। তার দৃষ্টি চলে গেল উঠোনের দিকে। সাদা একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরা রাফিদ খালি পায়ে পায়চারি করছে। তার মুখে চিন্তার গম্ভীর রেখা থাকলেও চোখ দুটোতে ছিল এক অদ্ভুত প্রশান্তি। এই বাড়ির মাটির সাথে, বাতাসের সাথে তার নারীর টান। এখানে ফিরেই সে যেন তার কেশর খুঁজে পেয়েছে। হঠাৎই রাফিদ ঘুরে দাঁড়িয়ে ঘোষণা করলো, আজ দুপুরে আমি নিজের হাতে রান্না করব, সবাই মিলে একসাথে খাবো। গফুর চাচা হু হু করে হেসে উঠলেন। সে কিরে বাবা, তুই আবার কবে থেকে রাঁধুনি হলি? রাফিদের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝিলিক খেলে গেল। সেই হাসিতে কোনো ভার ছিল না, ছিল কেবল কৈশোরের নির্মল আনন্দ। কেন? অস্ট্রেলিয়ায় থাকতে তো আমি রান্না করতাম। আজ আমাদের সবার জন্য একটা নতুন শুরু। এই শুরুর দিনটা আমি নিজের হাতে রাঙিয়ে দিতে চাই। চাচা, আমি বাজারে যাচ্ছি, আজ ইলিশ পোলাও হবে, সাথে গরুর মাংস। রাফিদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস যেন এক ঝলক তাজা বাতাসের মতো সবার মন ভালো করে দিল। সারাবানু খুশিতে প্রায় কেঁদে ফেলে বললেন, আমার বোনপো আজ কতদিন পর মন খুলে হাসলো। রাফিদ বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আমেনা বেগম পেছন থেকে প্রায় ছুটে এলেন। কম্পিত গলায় বললেন, বাবা, আমিও কি তোর সাথে আসবো? সেই ডাকে ছিল ভয়, ছিল সংকোচ, আর ছিল সন্তানের সান্নিধ্য পাওয়ার তীব্র আকুতি। রাফিদ এক মুহূর্তের জন্য থামলো, মায়ের চোখের দিকে তাকালো। সেই চোখে অপার লজ্জা আর অনুশোচনার সমুদ্র। রাফিদের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আলতো করে মাথা নেড়ে বলল, না মা, তুমি বাড়িতে থাকো, অনেক ধকল গেছে তোমার ওপর দিয়ে, তুমি বরং বাড়ির কাজে সাহায্য করো সব গোছাতে, আমি একাই ঘুরে আসছি। এই প্রথম রাফিদ তার মাকে কোনো কাজে নির্দেশ দিল। এই প্রথম সে এত সহজভাবে তাকে মা বলে সম্বোধন করলো। আমেনা বেগমের মনে হলো এর চেয়ে বড় প্রাপ্তি তার জীবনে আর কিছু হতে পারে না। তিনি অস্ফুট স্বরে বললেন, আচ্ছা বাবা, সাবধানে যাস। চারিদিকে এত আনন্দ, এত সুখের আয়োজন, তবু গফুর চাচার অভিজ্ঞ মনটার কোণে একটা কাঁটা খচখচ করছিল। এত সুখ কপালে সইবে তো? নিয়তি কি সবসময় এত সদয় হয়? শহরে কংক্রিটের জঙ্গলের সবচেয়ে উঁচু পেন্ট হাউসটিতে তখন সকালের আলো নয়, ষড়যন্ত্রের অন্ধকার আরও ঘনীভূত হচ্ছিল। নীল তার ল্যাপটপের দিকে তাকিয়েছিল। তার আঙুলগুলো কিবোর্ডের উপর চলছিল নিশাচর সাপের মতো দ্রুত গতিতে। তার পাশে বসে রিয়া ধীরে সুস্থে কফিতে চুমুক দিচ্ছিল। তার ভাবলেশহীন মুখ দেখে বোঝার উপায় নেই যে তার ভেতরে প্রতিশোধের লাভা কতটা তীব্রভাবে ফুটছে। সবুজ অস্থিরভাবে ঘরের ভেতর পায়চারি করছিল। নীল ভাই, প্ল্যানটা কি? শুধু ওর ব্যবসা নষ্ট করলে হবে না, ওকে এমনভাবে শেষ করতে হবে যেন ও রাস্তায় ভিক্ষে করে। নীল ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলল, ধৈর্য সবুজ। শিকার করার আগে শিকারের দুর্বলতা জানতে হয়। রাফিদের সবচেয়ে বড় শক্তি ওর সততা, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো ওর পরিবার। নীল এবার ল্যাপটপটা ঘুরিয়ে রিয়ার দিকে ধরলো। স্ক্রিনে রাফিদের কোম্পানির পরের সপ্তাহের একটি বড় টেন্ডারের বিস্তারিত তথ্য। এই টেন্ডারটা রাফিদের জন্য বাচ্চা মরার লড়াই। এটা পেলে ওর কোম্পানি আকাশে উঠবে। আমাদের প্রথম আঘাতটা হবে এখানেই। রিয়া ঠোঁটের কোণে শান দেওয়া ছুরির ফলার মতো এক ক্রূর হাসি ফুটে উঠল। কিভাবে? আমরা ওর টেন্ডারের সব কাগজপত্র জাল করব, এমনভাবে ফাঁদ পাতব
যাতে টেন্ডার তো সে পাবেই না, উল্টো জালিয়াতির অভিযোগে ওর কোম্পানির লাইসেন্সটাই বাতিল হয়ে যাবে। ওর এতদিনের গড়ার সম্মান সব এক মুহূর্তে ধুলোয় মিশে যাবে। সবুজ প্রায় লাফিয়ে উঠল। দারুণ প্ল্যান নীল ভাই, আমি আমার সব লোককে কাজে লাগিয়ে দেব। নীল তাকে থামিয়ে দিয়ে বলল, ওটা তো ছিল প্রথম ধাপ, আসল খেলাটা তো এখনো বাকি। সে রিয়ার চোখের দিকে সরাসরি তাকালো। তার নিজের চোখ দুটো তখন হিংস্র নেকড়ের মতো জ্বলজ্বল করছে। রাফিদকে শুধু আর্থিকভাবে পঙ্গু করলে চলবে না, ওকে মানসিকভাবেও শেষ করে দিতে হবে। ওর পরিবারের উপর এমন আঘাত হানতে হবে যাতে ও জীবন মৃত্যু হয়ে বেঁচে থাকে। রিয়ার চোখ দুটো দপ করে জ্বলে উঠল। আমি ঠিক এটাই চাই, ওর ধ্বংসস্তূপের উপর দিয়ে আমি হাসতে চাই। নীল নিপুণ কারিগরের মতো তার ষড়যন্ত্রের জাল বুনতে বুনতে শান্ত গলায় বলল, তাহলে প্রস্তুত থাকো, খুব শীঘ্রই শেখবাড়িতে আবার কান্নার রোল পড়বে। রাফিদের সুখের এই নতুন সকালটাই হবে ওর জীবনের শেষ সুন্দর সকাল। বাজারে ব্যাগ হাতে নিয়ে রাফিদ যখন শেখবাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো, তখন তার মনটা ছিল মেঘমুক্ত আকাশের মতো ফুরফুরে। বহু বছর পর নিজের বাড়ির জন্য, নিজের মানুষদের জন্য বাজার করার অনুভূতিটাই অন্যরকম। গেট দিয়ে ঢুকতে গিয়েই সে থমকে গেল। আব্রাহামের মাইক্রোটা দাঁড়িয়ে আছে, তার মানে আব্রাহাম, নেহা এসেছে, আর সাথে অলিভিয়াও। ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে নামলো অলিভিয়া। হালকা আকাশি রঙের একটা সালোয়ার কামিজ তাকে অসম্ভব স্নিগ্ধ আর পবিত্র দেখাচ্ছিল, কিন্তু তার মুখটা উদ্বেগে ফ্যাকাশে, যেন এক রাতের ব্যবধানে শতবর্ষের ক্লান্তি ভর করেছে। রাফিদকে দেখা মাত্রই অলিভিয়ার চোখের পলক স্থির হয়ে গেল। সে প্রায় ছুটে এসে রাফিদের সামনে দাঁড়ালো, তার গলাটা আবেগে ধরে আসছিল। আপনি ঠিক আছেন রাফিদ? অলিভিয়ার কণ্ঠে সে ব্যাকুলতা, সেই আরতি রাফিদের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। সে দেখলো মেয়েটার চোখে জল টলমল করছে। সারা রাজ্যে তার জন্য কতটা চিন্তা করেছে তা ওই একজোড়া চোখই বলে দিচ্ছিল। রাফিদ তার হাতের বাজারের ব্যাগগুলো মাটিতে নামিয়ে রাখলো। নিজের সব ক্লান্তি, সব যন্ত্রণা ছাপিয়ে তার ঠোঁটে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে মৃদু স্বরে বলল, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ঠিক নেই? অলিভিয়া কোনো উত্তর দিল না। সে শুধু তাকিয়ে রইল রাফিদের মুখের দিকে, যে মুখে সে খুঁজে পাচ্ছিল এক গভীর আশ্রয় আর নির্ভরতার আশ্বাস। আব্রাহাম আর নেহাও ততক্ষণে গাড়ি থেকে নেমেছে। শেখবাড়ির নতুন সকালটা যেন এক নতুন অধ্যায়ের সূচনা করছিল। একদিকে ছিল ভালোবাসার পুনর্মিলন আর নতুন করে সব শুরু করার প্রতিজ্ঞা, আর অন্যদিকে বহু দূরে বসে কেউ সেই সুখের আয়োজনে আগুন লাগানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। নিয়তি তার অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলগুলোকে নিয়ে তার ভয়ঙ্কর খেলাটা শুরু করতে চাইছে। হ্যালো বন্ধুরা, শেখবাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।